টাকা পয়সা নাই। কুষ্টিয়া থেকে ক্যান্সার আক্রান্ত 2 বছরের নাতি আয়ানকে নিয়ে ঢাকার ক্যান্সার হাসপাতালে এসেছেন রুবিনা বেগম। ঢাকা মেডিকেল ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় নানান পরীক্ষা নিরীক্ষাতেই দরিদ্র এ পরিবারটির খরচ হয়ে গেছে প্রায় 2 লাখ টাকা। এখনো শুরু হয়নি মূল চিকিৎসায়। সব মিলিয়ে দিশেহারা এখন পরিবারের সদস্যরা। হালকা পাতলা চিকিৎসা হয়েছে, এখনো আমার ঢাকা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষা করতে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। আমার তার সামর্থ্য নাই শোনা, যাদেরকে সহযোগিতা করতে। রোগীদের অভিযোগ সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে চিকিৎসা ব্যয়, কিন্তু বাড়েনি কাঙ্ক্ষিত সেবা। বিশেষজ্ঞরা বলছেন, গত 2 দশকে স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নতি হলেও অব্যবস্থাপনাজনিত কারণে বেড়েছে চিকিৎসা বৈষম্য। রাজনীতিকরণ ও দুর্নীতি তো আছেই। আমাদের একই টেস্ট হসপিটাল বা ডাক্তার চেঞ্জ হলে সেটা রিপিটেডলি করতে হচ্ছে। মেডিসিনের যে পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি কনজিউম করছে। প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এখানে কমিশন বাণিজ্য বলে কিন্তু এটা একটা কথা প্রচলিত আছে এবং এটা সত্য। এখানে কমিশনটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু যে টাকাটা নেওয়া হচ্ছে আমার আপনার কাছ থেকে, সেই টাকাটা দিয়ে কিন্তু একজন ভালো প্যাথোলজিস্ট, একজন ভালো মেডিকেল টেকনোলজিস্ট, ভালো রিয়েজেন্ট এগুলো কিন্তু করা যেতে পারে এবং ভালো মেশিন দিয়ে আপনি কিন্তু সার্ভ করতে পারতেন। তারা আরও বলছেন, স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধমূলক পদ্ধতি অবলম্বন জরুরি, তাহলে চিকিৎসকের উপর চাপ কমবে রোগীর। প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সেইটা করতে পারলে রোগ সৃষ্টি কম হয়। ইউনিয়ন এবং তার নিচে যে কর্মীরা আছে, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে কর্মীরা আছে এবং কমিউনিটি ক্লিনিকের যে সিএইচসিপি আছে, এই 3 গ্রুপকেই একটা আমব্রেলার নিচে আনা। প্রাইমারি হেলথ কেয়ারের ওইখানে নিউট্রিশনটা একটা বড় একটা ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে একটি কাঠামোর মধ্যে আনা জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের লাগাম টানার অন্যতম পদ্ধতি মুদ্রানীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি নাগালে আনতে নতুন গভর্নর দফায় দফায় নীতি সুদ হার বাড়িয়েছেন। আর এতে বাড়ছে ঋণের সুদ হার, কমছে বেসরকারি খাতের ঋণ, যে কারণে কমছে বিনিয়োগও। এ অবস্থায় চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতিতে সুদহার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। গভর্নর আহসান এস মনসুরের প্রথম মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে সমুন্নত রাখা, টাকার ডিভ্যালুয়েশন অবমূল্যায়ন রোধ করে দেখি টাকার স্ট্রেংথটা যেটা আমরা ঠিক রাখতে পারি, এবং অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে কাজ ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা। এই কয়েকটি বিষয়কে সমন্বয় করেই মুদ্রানীতি ঘোষণা করা। বিশ্লেষকরাও বলছেন, এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সুদহারে কোনো পরিবর্তন আনার পক্ষেও নন তারা। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে এবং সেই ভিত্তিতে হয়তো তারা ভাবতেও পারে যে না, এখন তো আরও একটু বাড়ানো দরকার। পরের দিকে মূল্যস্ফীতির প্রবণতা যদি আরও পরিষ্কার হয় তখন এই ধরনের সিদ্ধান্ত, ফার্দার বাড়ানোর সিদ্ধান্ত হয়তো বেশি গ্রহণযোগ্যতা পাবে। তবে তারা বলছেন, কেবল মুদ্রানীতি দিয়েই জিনিসপত্রের দামের লাগাম টানা সম্ভব নয়। মুদ্রানীতির বাইরে আর্থিক নীতি, ফিসক্যাল পলিসি যেটা, সেখানেও কিন্তু একই রকম হতে হবে, যে সেখানেও খরচ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মুদ্রানীতি, সংকোচনমূলক মুদ্রানীতি কাজ করবে না। যৌথ জয়েন্ট উদ্যোগ ছাড়া কিন্তু আমাদের যে মূল্যস্ফীতির লাগাম বেড়েই চলেছে এটা করা সম্ভব না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগে প্রতিবছর পর্যটন মৌসুমে ভ্রমণে আসেন লাখো পর্যটক। আগে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ 6 মাস দ্বীপটিতে পর্যটক গেলেও এর পরিবেশ রক্ষায় তা সীমিত করে চলতি মৌসুমে নভেম্বর থেকে জানুয়ারি 3 মাস করা হয়। এর মধ্যে শুধু জানুয়ারি মাসে পর্যটকরা রাত্রি যাপনের সুযোগ পাচ্ছে। ডিসেম্বরে শুরু করতে করতে 15 দিন পার হয়ে গেছে। 16 তারিখ থেকে কিছু লোকজন আমরা দেখেছি। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের
যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে। এমন বিধি নিষেধের কারণে জীবিকা নিয়ে সংকটে পড়েছে পর্যটক নির্ভর দ্বীপের বাসিন্দারা। ব্যবসায়ীরা বলছেন, দ্বীপবাসীর জীবিকার পাশাপাশি পর্যটন খাতের বিনিয়োগের বিষয়টি মাথায় রেখেই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতি বছর এটা নিয়ে আলোচনা হয়, আমাদের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, এটা কোটি কোটি টাকার সরকারি বিভিন্ন ব্যাংক থেকে লোন, যেখানে ব্যাংক সেক্টর ভেঙে পড়েছে এই লোনের কারণে। তা আমরা কিভাবে এই ব্যাংক লোনগুলো পরিশোধ করব? বাংলাদেশে একমাত্র এলাকা বলা যায় সেন্ট মার্টিন, যেখানে হচ্ছে কোনো কলকারখানা নেই, যেখানে হচ্ছে যান্ত্রিকতা নেই, যেখানে কার্বন নিঃসরণ হয় না। আগে বরং এর চেয়ে বেশি পরিবেশের ক্ষতি হতো যখন পর্যটক যেত না, ওই সময় ওখান থেকে জিনুক সামগ্রীগুলো আহরণ করতে স্থানীয়রা। অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন, কেবল বিধিনিষেধ আরোপ করে পরিবেশ প্রতিবেশ রক্ষা সম্ভব নয়। আর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানায়, দ্বীপবাসীকে সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে কাজ করছে সরকার। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু এই 9 মাস কি করবেন, কিভাবে পরিবেশ সুরক্ষা করবেন, কিভাবে এই পরিবেশকে উদ্ধার করবেন, সেটাও একটু জানানোর প্রয়োজন বলে আমি মনে করি। সেন্ট মার্টিন স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদেরকে নিয়েই আমরা কীভাবে পরিবেশ ও সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে তাদের মতামতগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা কন্টিনিউভাবে পরিচালনা করব ভবিষ্যতে। সরকার ইতিমধ্যে চিন্তা করেছে পর্যটকবৃন্দ যাওয়ার পরে সেন্ট মার্টিনের যে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে পরিচ্ছন্নতার যে একটা সমস্যা দেখা দেয়, সেটিকে সমাধান করবার জন্য সরকার এখানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। 8.5 কিলোমিটার আয়তনের এই দ্বীপে বাস করেন 10,500 মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে পাবনা জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। সম্প্রতি পাবনায় কুকুরের আক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে জলাতঙ্ক ভ্যাকসিনের। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও রয়েছে সংকট। প্রায় 4 মাস যাবৎ ভ্যাকসিন না থাকায় বিপাকে ভুক্তভোগীরা। আমাদের সদরে পাঠাচ্ছে, আমরা সদরে আসছি, কিন্তু সদরেও নেই। আমরা কোথায় যাব? এই টিকাটা ছাড়া আমাদের ফ্লাইট হবে না। সদর হাসপাতাল আসলে মিনিরা বলতেছে যে আমার এই টিকা নাই, আপনার টিকিট কাটে ডাক্তার সাথে যোগাযোগ করেন। তাহলে আমরা এরকম ভোগান দেবো, আমরা যাবো কই? সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দামে। কুকুরে কামড় দেওয়ার পরে যে জলাতঙ্কের টিকা, এটা পাবনার কোনো সরকারি হাসপাতাল পাবনা পৌরসভাতে নাই। এর ফলে উচ্চ মূল্য দিয়ে বেসরকারি কোম্পানির এই টিকাগুলো আমাদের কিনতে হচ্ছে। ভ্যাকসিন নিতে আইছিলাম, তা ভ্যাকসিন পেলাম না, নষ্ট টাকা দিয়ে কিনে নিতে হলো। যদিও দ্রুত এই সংকট নিরসনের কথা জানিয়েছে সিভিল সার্জন। সম্প্রতি দেখা যাচ্ছে যে কুকুরের কামড়ের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে, যে কারণে আমাদের যে প্রত্যাশিত যে ভ্যাকসিনটা আমরা পাই, সেই ভ্যাকসিনের পরিমাণটা কিছুটা কমে গেছে। এই বিষয়টা উল্লেখ করে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা চিঠি প্রেরণ করছি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় প্রতি মাসে 700 থেকে 800 ভ্যাকসিন প্রয়োজন। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। বান্দরবানের আলীকদম উপজেলায় ম্রো জনগোষ্ঠীর এক গোত্রের ভাষা রেংমির্চা। বর্তমানে এ ভাষায় কথা বলতে পারেন মোটে 6 জন। জীবিত এই 6 ব্যক্তি আবার 2 উপজেলার 4 পাড়ায় বাস করছেন। সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য মিল থাকায় ম্রো জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গেছেন তারা। ফলে নিজের মাতৃভাষা ভুলেছে রেংমির্চা ভাষীর নতুন প্রজন্ম। 2021-এ এসে যে মাত্র 6 জন দাঁড়ালো, এই 6 জন না থাকলে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেংমির্চা ভাষা হারিয়ে যাবে। আলীকদমের সদর ইউনিয়নের ক্রাসিং পাড়ায় 22টি ম্রো পরিবারের মধ্যে 7টি পরিবারের রেংমির্চা ভাষী। তবে এ পাড়ার 3 জন ছাড়া এ ভাষায় কেউ কথা বলতে জানে না। ভাষাটা বলে গেছে, পুরোপুরি জানে না। রেংমির্চা ভাষীরা জানান, একসময় আলীকদমে থাকা অনেক রেংমির্চা পরিবার ম্রো জনগোষ্ঠীর মূল স্রোতে মিশে গিয়ে নিজের মাতৃভাষা ভুলে গেছে। একসময় পাড়ার সবাই রেংমির্চা পরিবার ছিল, পরে অনেকে বার্মা ও ভারতে চলে যায়, কেউ আলীকদমের অন্য জায়গায় চলে যায়, কেউ কেউ মারা গেছে। এসব কারণে রেংমির্চা ভাষাভাষীর মানুষ কমে যায়। নিজের ভাষায় কথা না বলতে বলতে মাতৃভাষা ভুলে গেছেন জানান 2 রেংমির্চা ভাষী। আগে ছোট ভাইরা থাকতে রেংমির্চা ভাষায় কথা বলতাম, এখন নিজের ভাষায় কথা বলার কেউ নেই। এই কারণে আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে।
আমার 2 মেয়ে, 1 ছেলে রয়েছে। তারা কেউ রেংমিটচা ভাষা বলতে পারে না, এমনকি আমিও পুরোপুরি বলতে জানি না। নানা উদ্যোগে সংরক্ষণের ব্যবস্থা না নিলে বিলুপ্ত হতে পারে রেংমিটচা ভাষা। ডিবিসি নিউজ ডেস্ক। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে শুরু হয়ে গেছে কার্নিভালের প্রস্তুতি। আগামী 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও দর্শনীয় সাংস্কৃতিক উৎসবটি, যা চলবে আগামী 8ই মার্চ পর্যন্ত। 2 থেকে 4 মার্চ প্যারেডে অংশ নেবে স্পেশাল গ্রুপগুলো। তবে শিশুদের প্যারেড অনুষ্ঠিত হবে 4 মার্চ। এ আয়োজনে বড়দের মতোই শিশুরা তৈরি করবে থিম, গাইবে গান, করবে কোরিওগ্রাফি। শনিবার আইকনিক সাম্বাড্রোম ভ্যানুতে শুরু হয় কার্নিভালের 3য় দিনের রিহার্সেল। পুরো ব্রাজিল জুড়ে যেন উৎসব ঘিরে উত্তেজনা। বিভিন্ন সাম্বা স্কুলগুলো ইতিমধ্যে ব্যস্ত রয়েছে রিহার্সালে। বিশ্বের অন্যতম আইকনিক উদযাপন হিসেবে পরিচিত এই উৎসবে প্রতি বছরই জড়ো হন লাখো দর্শনার্থী। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী স্থানীয়রা। উৎসবের মূল আকর্ষণ ঘিরে থাকবে সাম্বা প্যারেড, শোভাযাত্রা, রং বেরঙের আলোকসজ্জা, থাকবে ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য। আর চকচকে পোশাকে হাজার হাজার পারফর্মাররা জড়ো হবেন সাম্বাড্রোমে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।